গত কয়েক বছরে মামলা করে যত লোকের চাকরি আমরা করে দিয়েছি, তত লোকের চাকরি মমতা গত 10 বছরে দিতে পারেনি। এখন সুপ্রিম কোর্ট দেরিতে হলেও বুঝতে পেরেছেন যে তাদের যে রায়, সেই রায়ের মর্মার্থই ছিল তাই যে 2016 নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে দুর্নীতির জন্যে, সেটাকে নতুন করে করো। যে এমন একটা ঘোট পাকিয়ে দেব যাতে পরবর্তীকালে নিয়োগ করতে না হয়। বারবার বিচারপতিরা বলেছেন যে যত অপকম্ম হয়েছে, অপকম্মের দায় তো এসএসসির। কারণ এসএসসির ওপর সরকারি নির্দেশ ছিল যে এই চাকরি প্রক্রিয়াটাকে ব্যবহার করো টাকা আদায়ের জন্যে। দেখুন, এই কথাটা আজকে সুপ্রিম কোর্ট বলছেন, কিন্তু এই বিষয়টাই কিন্তু আমি এর আগেও সওয়াল করে বলেছি। আপনারা দেখবেন কলকাতা হাইকোর্টে যখন এই 2025-এর বিধি চালু হলো, যে মামলাটা হয়েছিল, তখন আমরা বলেছিলাম যে 2016-এ যারা অংশগ্রহণ করেছিলেন তাদের জন্য 2016-র বিধি ভেবেই হোক, আর 2025টা হোক নতুনদের জন্যে। তখন আমারই বক্তব্য, স্বভাবতই রাজ্য সরকার, এসএসসি যাদের দায়িত্ব, তারা এর বিরোধিতা করেছিলেন এবং আদালত তাদের বিরোধিতাকে গ্রহণ করেছেন, যেহেতু তারা নিয়োগকর্তা। এখন সুপ্রিম কোর্ট দেরিতে হলেও বুঝতে পেরেছেন যে তাদের যে রায়, সেই রায়ের মর্মার্থই ছিল তাই যে 2016 নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে দুর্নীতির জন্যে, সেটাকে নতুন করে করো। কিন্তু সেটা তো স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার করতে চাননি, কেন তারা প্রথম থেকেই যে এমন একটা ঘোট পাকিয়ে দেব যাতে পরবর্তীকালে নিয়োগ করতে না হয়। রায়ে তো কোথাও ছিল না এটা। রায়টাকে তো পড়তে হবে। রায়টা, সুপ্রিম কোর্টের রায়টা কিসের প্রেক্ষিতে হলো, তার তো একটা ভিত্তিভূমি আছে। ভিত্তিভূমিটা কি? কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়। সে দুটোকে পাশাপাশি পড়লে পরে পরিষ্কার বেরিয়ে আসে যে কোর্টের উদ্দেশ্যটা কী। কোর্টের উদ্দেশ্য ছিল একটা স্বচ্ছ দুর্নীতি মুক্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে শিক্ষক নিয়োগ হোক। রাজ্য সরকারের সেটা ইচ্ছে ছিল না, এসএসসি সে দায় ছিল না, তাই তারা এমন একটা প্রক্রিয়া নিয়েছেন যে প্রক্রিয়াটা প্রথম থেকেই বিতর্কিত এবং দুর্নীতিমূলক। প্রথম থেকে কলকাতা হাইকোর্টের সময় থেকেই বারে বারে হাইকোর্ট এসএসসিকে জিজ্ঞাসা করেছেন, তথ্য দাও, সঠিক তথ্য দাও। এসএসসি কখনোই সঠিক তথ্য দিতে পারেনি। এসএসসি নিয়োগ প্রক্রিয়া যে আইনগত স্বচ্ছ পদ্ধতি, সেটাকে কখনোই মেনে চলেনি। তার কারণ এসএসসির ওপর সরকারি নির্দেশ ছিল যে এই চাকরি প্রক্রিয়াটাকে ব্যবহার করো টাকা আদায়ের জন্যে। এসএসসি কে? এখানে এসএসসিকে দায় দিচ্ছেন শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী, এদের ধরুন। শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী তো কিছু জানেন না। তারা কিছুই জানেন না। তারা একেবারে ঘুম থেকে উঠে কাঁচকলা খান এবং শশা খেয়ে ঘুমিয়ে পড়েন। মাঝখানে কি আর কিচ্ছু জানেন না। খালি টাকাটা এসছে কিনা হিসেবটা রাখেন। তিনি এই বিচারপতিরা বারবার দেখছেন এই বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছেন এবং সরকার পয়সা খরচা করে। আমাদের তো দম বেরিয়ে যাচ্ছে। যারা যে সমস্ত প্রার্থীরা আমাদের কাছে আসেন, তাদের তো এত টাকা পয়সা নেই। এটা বলতে খারাপ লাগে, বলবেন নিজের কথা নিজেরা বলছেন। অনেক সময় আমাদের নিজেদের পকেটের পয়সা দিয়েও দিল্লি গিয়ে মামলা করতে হয়। অবশ্য আজকে আমি অনলাইনে ছিলাম, দিল্লি যাইনি শারীরিক কারণে। কিন্তু রাজ্য সরকার তো তা নেই। তারা তো কোটি কোটি টাকা জনগণের পয়সা খরচা করছেন শুধুমাত্র দুর্নীতিকে প্রতিষ্ঠিত করার জন্য। সেটা হচ্ছে এসএসসির দুর্নীতিমূলক প্রক্রিয়ার বৈধতা দেওয়ার একটা প্রচেষ্টা। যার পরামর্শে, যার বুদ্ধিতে এই শূন্যপদ তৈরি করা হলো এবং এই দুটোকে মিলিয়ে দেওয়া হলো। এর তো একজন তো বুদ্ধিদাতা আছেন। কে বুদ্ধিদাতা? সেটা তাদের জিজ্ঞাসা করে খুঁজে বার করতে হবে। সরকার চাকরি সামনে রেখে টাকা, বেআইনি টাকা তুলতে চান। কিছু লোক তাতে মদত দেয়, কিন্তু কিছু লোক তো আছে যারা অনেক কষ্ট করে লেখাপড়া শিখে তাদের মেধা অর্জন করেছেন, তারা আমাদের কাছে আসেন যে আমরা কেন বঞ্চিত হচ্ছি। এই বঞ্চিত মানুষের হাহাকার, তার প্রতিফলন ঘটাবার চেষ্টা করি আমরা আদালতে। সে কারণে আমরা দুষ্টু হতে আপত্তি নেই। সে কারণেই আমরা তথাকথিতভাবে নিন্দিত চাকরি খেকো। কিন্তু আমরা আবারও বলবো, আমার জুনিয়রদের জিজ্ঞেস করেন, গত কয়েক বছরে মামলা করে যত লোকের চাকরি আমরা করে দিয়েছি,
তত লোকের চাকরি মমতা গত 10 বছরে দিতে পারেনি। আপনাদেরকে বলা হচ্ছে দুষ্টু আইনজীবী, চাকরি খেকো আইনজীবী, আর বিচারপতিরা এসএসসি কে বলছে ভিলেন ইন। বিচারপতিরা মূর্খ তো, তাই ভিলেন ইন পিস বলতে। তাদের বিচারপতিদের বলা উচিত ছিল এই বিকাশ ভট্টাচার্য হচ্ছে ভিলেন ইন পিস। আসলে বিচারপতিরা বোকা তো। বিচারপতিরা এই রাজ্যের শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী এই যে একটা সূক্ষ্ম প্রচেষ্টা, সেটা বুঝতে পারছেন না। কলকাতা হাইকোর্টের বিচারপতিদের সম্বন্ধে বলা হতো প্রত্যেক বিচারপতি সম্পর্কে যে এরা বিকাশ ভট্টাচার্যের কথা শুধু শুনে চলে। গতদিনও সওয়ালের সময় এমন একটা ইঙ্গিত ছিল। এখন সুপ্রিম কোর্টের বিচারপতিদের ক্ষেত্রে এটা এখনও বলতে পারেনি, হয়তো কাল থেকে বলবে। কিছু যায় আসে না। ওর একটাই দুঃখ হবে যে দুর্নীতির টাকাটা খানিকটা আটকে গেল। দিনও সওয়ালের সময় এমন একটা ইঙ্গিত ছিল। এখন সুপ্রিম কোর্টের বিচারপতিদের ক্ষেত্রে এটা এখনও বলতে পারেনি, হয়তো কাল থেকে বলবে। কিছু যায় আসে না। ওর একটাই দুঃখ হবে যে দুর্নীতির টাকাটা খানিকটা আটকে গেল। এছাড়া আর কোনো চিন্তা নেই ওর। সুতরাং ওটা নিয়ে এ রাজ্যের মুখ্যমন্ত্রী কিছু মনে করবেন না। পদের একটা মর্যাদা আছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যিনি এই পদে আসীন তার নিজস্ব কোনো মর্যাদা বোধ নেই, এবং তিনি পশ্চিমবঙ্গবাসীকে ক্রমশ, মুখ্যমন্ত্রী কিছু মনে করবেন না, পদের একটা মর্যাদা আছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যিনি এই পদে আসীন তার নিজস্ব কোনো মর্যাদা বোধ নেই, এবং তিনি পশ্চিমবঙ্গবাসীকে ক্রমশ মর্যাদাহীনতায় নিয়ে যাচ্ছেন। ওটা তো চুরি নয়। কি 50 কোটি টাকা পেয়েছিলেন, আপনার চুরি বলছেন কেন? ওটা 500 কোটি টাকা হলে চুরি বলতে পারতেন। সেই জন্য বলেছেন আমি সৎ, এবং আবার বলেছেন যে আমি আনুগত্যের শিকার। কার প্রতি তার এত আনুগত্য সেটা বলছেন না কেন? যে মানুষের সত্য কথা বলার মতো সাহস নেই, সে মানুষের কোনো বক্তব্য আবেদনকে গ্রহণ করার মতো ন্যূনতম বিশ্বাসযোগ্যতা কোনো মানুষের কাছে থাকে না। যোগ্য অযোগ্য বলে কিছু নেই। 22 লক্ষই যোগ্য ছিলেন। 22 লক্ষ যারা পরীক্ষা দিয়েছিলেন 2016-এ, তারা সকলেই যোগ্য। তারা হয়তো পরীক্ষার নির্ণয়ে মেধাভিত্তিক দৌড়ে পিছিয়ে পড়েছেন। তারা কি মনে করছেন আমরা পিছিয়ে পড়েছি কেন? যে আমাদের মেধাটা সঠিকভাবে নির্ণীত হয়নি। ওই 26,000-এর কথা খুব আলোচিত হচ্ছে, 22 লক্ষের কথা হচ্ছে না তো। আমরা সেই 22 লক্ষ নীরব কণ্ঠের প্রতিফলন ঘটাচ্ছি যে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়াটা হোক। ইচ্ছে করেই কি জট পাকিয়ে দেওয়া হলো? ইচ্ছে করে। আপনি তো প্রথম দিন থেকে বলে আসেন আলাদা করে সম্পূর্ণভাবে এটা পরিকল্পিত। এটা পরিকল্পিত। যদি সঠিকভাবে তদন্ত হয় দেখবেন পরিকল্পনাটা কোথা থেকে হয়েছে, কেন হয়েছে, কিভাবে হয়েছে, এবং এই পরিকল্পনার পেছনে ব্যক্তি পুঁজি যারা শিক্ষার সঙ্গে যুক্ত তাদের খানিকটা অংশগ্রহণ আছে।